ওডিসি কার্ভ, এইটাও আমাদের একদম হাফেজ হয়ে যেতে হবে। অসংখ্যবার কোশ্চেন আসবে, কোনটা বাড়াবে কোনটা কমাবে, লেফটে নেবে কোনটা, রাইটে নেবে কোনটা, আমাদের একদম নখদর্পণে থাকতে হবে এটা। হ্যাঁ, তো হোয়াট ইজ ওডিসি? সেটা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন স্যাচুরেশন উইথ অক্সিজেন অ্যাট ডিফারেন্ট পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ব্লাড ইজ ডেসক্রাইব বাই ওডিসি, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। কিরকম শেপ এটা? এটা হচ্ছে একটা সিগময়েড শেপ কার্ভ। কেন সিগময়েড শেপ কার্ভ? স্যারদের খুব পছন্দের একটা কোশ্চেন। ডিউ টু, একটু আগেই পড়েছি আমরা, কোঅপারেটিভ বাইন্ডিং। প্রথম অক্সিজেনটা বাইন্ড করতে অনেক কষ্ট হয়, সেকেন্ডটা আরেকটু ইজি, থার্ডটা আরো ইজি, ফোর্থটার সময় আর এফোর্টই দিতে হয় না। আর উপরে এসে কেন প্ল্যাটু হয়ে যাচ্ছে? কারণ 100% হয়ে যাওয়ার পর আর বাইন্ড করার জায়গা নেই, আলটিমেটলি স্ট্রেট লাইন। সুতরাং সিগময়েড শেপ কেন হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার যেন আমরা আর কখনো না ভুলি। পজিশন অফ দ্য কার্ভ, কার্ভের পজিশনটা কেমন হবে এটা ডিসক্রাইব করে সাধারণত P50। এটাও স্যারদের খুব পছন্দের একটা কোশ্চেন। হোয়াট ইজ P50? P50 ইজ হুইচ, যখন এ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে হিমোগ্লোবিনটা 50% স্যাচুরেটেড থাকবে, সেটাই হচ্ছে আমার P50। এবং এটা নরমালি হচ্ছে আমার 3.5 kPa। তো ওডিসি কার্ভ কিসের কিসের উপর ডিপেন্ড করছে? সেটা হচ্ছে অক্সিজেনের প্রতি অ্যাফাইনিটি বাড়াবে যারা, তারা কি করবে? ওডিসি কার্ভকে লেফটে শিফট করবে। আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, আপনারা একটু ডায়াগ্রামটা খেয়াল করেন যে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেড়েছে, তার মানে কি আমরা খুব কম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনেই কিন্তু আমার P50 অ্যাচিভ হয়ে যাবে। দ্যাট মিনস আমার কার্ভ কিন্তু লেফটে অলরেডি শিফট হয়ে গেছে। আর অক্সিজেনের যে প্রতি যখন অ্যাফিনিটি কো আ মানে কমে যাবে, তখন যেটা হবে সেটা হচ্ছে অনেক হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে দেখা যাবে আমার P50 অ্যাচিভ হচ্ছে। তখন আমার আল্টিমেটলি কি হচ্ছে? কার্ভটা আমার নরমালি রাইটে চলে আসতেছে। তো ফ্যাক্টর ডিক্রিজিং দ্য অ্যাফিনিটি শিফট দ্য ওডিসি টু দ্য কার্ভ। খুব সহজ ভাষায় বলতে যদি আমরা মনে রাখতে চাই, সেটা হচ্ছে যে অক্সিজেন যখন আমার টিস্যুতে ছাড়ার দরকার পড়বে, আমি লাংসে যখন অক্সিজেন পিক আপ করব, তখন আমার ওডিসি শিফট হবে লেফটে। কারণ তখন আমার অ্যাফিনিটি বাড়াতে হবে। আমি যখন আবার টিস্যু থেকে অক্সিজেন ছাড়বো, তখন আমার কার্ভ শিফট হবে রাইটে। তার কারণ হচ্ছে তখন আমার অক্সিজেনের প্রতি বিদ্বেষ তৈরি হতে হবে। আদারওয়াইজ আমি ছাড়তে পারবো না। এটা হচ্ছে আমার ওডিসির নরমাল। তো লেফট শিফট এবং রাইট শিফটের মধ্যে তাহলে কমন ডিফারেন্সটা কি? একটা কি? লেফট শিফট দিয়ে আমি বুঝছি যে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি বেড়ে গেছে। আর রাইট শিফট দিয়ে আমি বুঝতে পারছি যে অ্যাফিনিটি কমে গেছে। লেফট শিফটে কি হচ্ছে? লো টিস্যু ক্যাপিলারি অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনেও আমি অক্সিজেনকে পিক আপ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু মেইনলি হায়ার পালমোনারি অক্সিজেন স্যাচুরেশন লাগবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু রাইট শিফটে আছে ওডিসি, অক্সিজেনেশন ঠিকমতো হবে না। কিন্তু আবার ক্যাপিলারিতে ডেলিভারিটা আবার এনহ্যান্সড হবে। লেফট শিফটে কি হচ্ছে? P50 টা কমে যাবে। যেটা আমি বললাম, কার্ভটা অলরেডি লেফটে আছে। আর রাইট শিফটে কি হবে? P50 টা বেড়ে যাবে। এটা হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফটের ভিতরে একদম বেসিক ডিফারেন্স। লেফট শিফট কি কারণে হতে পারে? এক, যদি PCO2 ফল করে, টেম্পারেচার যদি ফল করে, 2-3 ডিপিজি যদি ফল করে, যদি কোন কারণে হাইড্রোজেন আয়ন ফল করে, দ্যাট মিনস কি হচ্ছে? হাইড্রোজেন আয়ন কমে যাওয়া মানে হচ্ছে আমার অ্যালকালোসিস হচ্ছে। তারপর মেথ হিমোগ্লোবিন যদি হয়, কার্বক্সি হিমোগ্লোবিন যদি হয়, ফিটাল হিমোগ্লোবিন যদি থাকে, এই সব কিছুতেই আমার ওডিসি কি হবে? লেফটে শিফট হবে। আর ঠিক উল্টার ক্ষেত্রে আমার রাইটে শিফট হবে। এবার আসা যাক বোর ইফেক্ট, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম। তো বোর ইফেক্টটা কি? বোর ইফেক্ট হচ্ছে আমাদের ওডিসির যে পজিশন, এটা শিফট হয়। কখন শিফট হয়? বাই কার্বন ডাইঅক্সাইড এন্টারিং অর লিভিং ব্লাড। কিভাবে হয়? এখানে আপনারা যদি এই পিকচারটা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে আমার আম হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে টিস্যু পর্যন্ত গিয়েছে। সেখানে যাওয়ার পরে কি হচ্ছে? সে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর যেটা হবে, ব্লাডে টিস্যু থেকে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড আবার হিমোগ্লোবিনের ভিতরে ঢুকবে। তো হিমোগ্লোবিনের ভিতরে ঢোকার পরে আল্টিমেটলি কি হবে? ওই যে আমরা বলেছিলাম যে প্রোটন বাইন্ডিং সাইট গুলা ওপেন হয়ে যায় যখন অক্সিজেনকে ছেড়ে দেয়। তখন দেখা যায় যে আরবিসির ভিতরে বা হিমোগ্লোবিনের ওখানে অ্যাসিডোসিস ডেভেলপ করে। তার মেইন কারণটা কি? কার্বন ডাই অক্সাইডটা তখন ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড হয়। কার্বনিক অ্যাসিডটা আবার ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই হাইড্রোজেন আয়নটা কিন্তু
আরবিসি লিভ করতে পারে না, আরবিসির ভিতরে তারা ট্র্যাপড হয়ে যায়। তখন সেলের ভিতরে অ্যাসিডিটি বেড়ে যায়। এই অ্যাসিডিটির কারণে কি হয়? আরো বেশি অক্সিজেন ছেড়ে দেয় হিমোগ্লোবিন। হুম? কারণ কি হবে? কারণ অ্যাসিডিটি বাড়লে ওডিসি রাইটে শিফট হয়। দ্যাট মিনস অক্সিজেনের প্রতি তার অ্যাফিনিটি আরো কমে যাবে। তো তখন যেটা হয়, তো এই যে ইফেক্টটা, এইভাবে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এন্টার করার কারণে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, এইটাকেই সাধারণত বলা হয় বোর ইফেক্ট, বা অন্যভাবে যদি আপনারা মনে রাখতে চান, যে টিস্যু লেভেলে গিয়ে হিমোগ্লোবিন অক্সিজেনের উপরে বোর হয়ে অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। বোর ইফেক্ট হবে টিস্যুতে, হ্যালডেন ইফেক্ট হবে লাংসে। আমরা আসবো হ্যালডেন ইফেক্টে। তাহলে বোর ইফেক্ট কি করছে? এনহ্যান্সেস দ্য আনলোডিং অফ অক্সিজেন ইন টিস্যু। টিস্যুতে অক্সিজেনের আনলোডিংটাকে সে এনহ্যান্স করতেছে। এবং এইটাই রিভার্স হয়। রিভার্স হয় কোথায়? পালমোনারি ক্যাপিলারিতে, এবং তখন যেটা হয়, আপটেকটা এনহ্যান্স হয়। এই রিভার্সটাকেই আমরা তখন বলছি হ্যালডেন ইফেক্ট। আমরা পড়বো একটু পরে। তাহলে যেটা আমি বললাম সেইটাই এখানে বলেছে, যে টিস্যুতে কি হচ্ছে, কার্বন অক্সাইড রেড সেলের ভিতরে ঢুকছে, ওয়াটারের সাথে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে সে প্রথমে কার্বনিক অ্যাসিড হবে, সেটা আবার ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন ফর্ম করবে। হাইড্রোজেন আয়নটা সাধারণত আরবিসি লিভ করতে পারে না, সুতরাং আরবিসির ভিতরে সে ট্র্যাপড হয়ে যাবে, অ্যাসিডিটি বাড়তে থাকবে, এবং এই কারণে দেখা যাবে আরো ওডিসি রাইটে শিফট হবে এবং অক্সিজেনের আনলোডিং আরো ফ্যাসিলিটেটেড হবে। আর এই যে বাইকার্বন আয়নটা যে ফর্ম হচ্ছে, এই বাইকার্বন আয়নটা সেল থেকে বের হয়ে আসবে বাইরে। কারণ সে ক্রস করতে পারে। কিন্তু আয়নিক ডিফারেন্সটা মেইনটেইন করার জন্য সাধারণত কি হয়? বাইরে থেকে সেলের ভিতরে ক্লোরাইড ঢুকে যায়। এটার নাম হচ্ছে ক্লোরাইড শিফট।